আমাদের মায়াপুর এবং নবদ্বীপ ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ভ্রমণ করব মায়াপুরের যে ইসকনের যে সমস্ত মন্দিরগুলো, সেগুলো আমরা আজকে ঘুরে দেখার চেষ্টা করব এবং আমরা আশা করব যে আপনারাও আমাদের সাথে থাকবেন। আর এর আগের পর্বে আপনারা দেখেছিলেন যে আমরা কিভাবে আলিপুরদুয়ার থেকে এই নবদ্বীপ পর্যন্ত আমরা কিভাবে ট্রেন যাত্রা করে আসলাম এবং নবদ্বীপ থেকে কিভাবে আমরা মায়াপুরে এই নৌকার মাধ্যমে আমরা কিভাবে আসলাম। তো এখানে আমরা এসে এবং কি কি করলাম সেটাও কিছুটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি এবং আজকের থেকে আমি চেষ্টা করব একটু কন্টিনিউ করার, কারণ আমি ন্যাচারালি ব্লগ করি না। আমি চেষ্টা করছি জাস্ট একটু করার, কারণ আপনাদেরকে বলেছি যে এই চ্যানেলটা আমার মাসির, সেখানে আমার মাসি এটা হোস্ট করে এবং আমি এবার ভাবলাম যে আমি এই কাজটা একটু জাস্ট মাসির থেকে নিই, সেই জন্য তো এখানে মাসিও থাকবে এবং আমার সাথে আরেকজন মাসি এখানে আছেন যিনি আমাদের সাথেই এসছেন। এই আমরা সবাই মিলে একসাথে এসছি। আমাদের মাসিরা আরও আছেন, সব মামারা আছেন এবং মাসিও আছেন, এই মাসিও আছেন। তো এই মাসিকে নিয়ে আমরা আজকেও ঘুরতে বের হবো। তাহলে মাসি বলো, তোমার কেমন লাগবে আজকে? খুব ভালো লেগেছে। হ্যাঁ, এতটা যে আসলে তুমি সেটা বলো। আমরা আলিপুরদুয়ার থেকে আসলাম, এসে নবদ্বীপ ধামে আলিপুরদুয়ার থেকে ট্রেন জার্নি করে নবদ্বীপ ধামে এসে নামলাম। তারপর ওখান থেকে আমরা নৌকো করে মায়াপুর মন্দিরে আসলাম। কিভাবে হ্যাঁ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবে এবং আপনারাও আসুন, এসে দেখে যান। অপূর্ব সুন্দর একটি মন্দির, আপনারা আসলেই অনুভব করতে পারবেন। হ্যাঁ, খুব ভালো লাগবে অবশ্যই। সত্যি এখানকার যে আজকের যে এখানে যে আপনাদেরকে আমি দেখাতে হয়তো পারবো না, যে আজকে আমরা এখানে যখন এসেছিলাম এবং তারপরে রেস্ট করার পর আমরা এখানে যে প্রসাদ আমরা পেলাম, সেই জায়গাটা এত সুন্দর। আমি চেষ্টা করব, যদি পারি, যদি পারমিশন হয় তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। কিন্তু বর্তমানে আমরা যে রুমটিতে আছি সেই রুমটা আপনারা অবশ্যই এর আগের ব্লগটিতে আপনারা দেখে ফেলেছেন, ঠিক আছে? তো সেই জন্য আমি এটা অতটা দেখাচ্ছি না, আমি তাও কিছুটা টুকটাক দেখাবো। বাইরের কিছু ভিউজ আপনারা আগেরটাতেও দেখেছেন, তো এবারও আমি কিছুটা চেষ্টা করব। তো সেই হিসাবে সত্যি সেই প্রসাদের যে জায়গাটা, সেটা কিন্তু সত্যি খুব একটা ভালো ছিল, মানে ভাবার মতো। আর প্রসাদও কিন্তু একদম মনের মতো করে আমরা পেয়েছি, তাই না? একদম। হ্যাঁ, তো সেই জন্যই আর কি এখন এই আপনারা সবাই আসুন, একবার এসে দেখে যান, মন্দির দর্শন করে যান, ঘুরে যান, ভালো লাগবে আশা করি। আমাদের খুব ভালো লেগেছে, আশা রাখবো আগামীতে আবার আসার জন্য। আর আমরা এখন তো শুরু করছি যে আমরা এখন কি কি ঘুরবো এবং কি কি আমরা দেখবো, সেটার উপরেই আমরা এখন আজকে যাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সো আমি এই মায়াপুরে এসেছিলাম এরও আগে, 2023 সালে আমি মায়াপুরে এসেছিলাম এবং তখন আমি আমার মামার সাথে এসেছিলাম, যার সাথে এখন আপনাদের ইন্ট্রোডিউস করানো হয়নি। তো সেই ছোট মামার সাথে আমি এসেছিলাম এবং আসার পর আমি দেখেছিলাম সত্যি মানে এত সুন্দর একটা জায়গা এবং এত ভক্তের সমাগম হয় এবং এত ভক্তবৃন্দ নিয়ে এই যে একটা কমিউনিটি এটা তৈরি হয়েছে এত ভালোভাবে। তো এটা সত্যি খুবই একটা মানে বড় ব্যাপার আমাদের ভারতবর্ষ, আমাদের এই বাংলার জন্য। সেই ক্ষেত্রে আমাদের সত্যি গর্ব হওয়া উচিত আমাদের এই ধর্মের উপরে, যে আমরা আমাদের ধর্মটাকে আমরা সত্যি অনেকটা ভালোবাসি এবং এই মায়াপুর যে নগরী এবং এই মায়াপুরের যে ইসকন, সত্যি মায়াপুর সত্যি মায়ারপুর, এবং সেই মায়ারপুর কতটা মায়ারপুর সেটাই আমরা দেখব আমাদের এই ব্লগ সিরিজে। আমি চেষ্টা করব কিছু কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার, যতটা আমি পারবো। আমি তো ডেডি ব্লগার নই, আমি প্রফেশনালি আমি সিঙ্গার, সেই জন্য আমি চেষ্টা করছি আমার মাসির এই ব্লগের চ্যানেলটিকে নিয়ে একটু কিছু আমার কিছু মনের কথা, কিছু কথা আমি মায়াপুরের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার, সেই জন্য। তো চলুন দেখি কেমন লাগে আমাদের আজকের মায়াপুরের ব্লগ। সো আপনারা দেখেছেন এর আগের ব্লগে যে আমরা এই ভবনে আমরা থেমেছিলাম এবং এটার এত সুন্দর একটা পরিবেশ, এখানে প্রচুর রকমের গাছ, প্রচুর রকমের পাতাবাহার এখানে আছে। আর এখান থেকে আমরা এখন ট্যুর করব, আমরা এখন কিছুটা যাব মায়াপুরের কিছু কিছু জায়গা, আমরা স্থান যেগুলো সেগুলো আমরা ঘুরে দেখব এবং এখানে অনেকেই আছে। এখানে সামনে দেখতে পাচ্ছেন মামা মাসিরা সবাই আছেন, আর এখানে আমার মা আছেন এবং
এখানে আরেক মাসি আছেন, যে মাসির সাথে কিছুক্ষণ আগে আপনাদের ইন্ট্রোডিউস করালাম। আর এখানে আরো মাসিরা আছেন এবং আরো পরিচিত অনেকেই আছে। সো আমরা এখন কোথায় যাব, কতটুকু ঘুরবো আমি তো ঠিক জানি না, কিন্তু যতটুকু ঘুরবো অতটুকু আপনাদের সাথে শেয়ার করবো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সামনে যে মায়াপুরের যে মেন মন্দির ইসকনের, সেই মন্দিরটা দেখতে পাচ্ছেন এবং এই রাস্তা ধরেই আমাদেরকে এগোতে হবে। এবং আমি আপনাদের সাথে সাক্ষাৎ করে দিচ্ছি আমার মামা, যে মামার কথা আমি বললাম যে আমি 2023 সালে যার সাথে এসেছিলাম আমাদের এই ইসকনের মন্দিরে, সেই মামার সাথেই আমি আজকে ইন্ট্রোডিউসটা করিয়ে দিচ্ছি। তো মামার সাথে আমরা একটু কথা বলে নেব। তা এখন বলো, তোমার কেমন লাগছে ইসকনে এসে? হরে কৃষ্ণ। ইসকনে এসে সত্যি একটা আলাদা অনুভূতি। আমার একবার নয়, বেশ কয়েকবারই আমি এখানে এসেছি, কিন্তু প্রতিবারই একটা নতুন অনুভূতি যেন আমাকে ওই পাশটাতে চলো অর্জন করতে সাহায্য করেছে। এই ইসকনের যে প্রকৃতি, ইসকনের যে একটা আবহ, সেটা বারবারই আমাকে নতুন একটা চিন্তা, নতুন একটা ভাবনার যেন উদয় করেছিল। এবং এবারও কিন্তু একটা আলাদা অনুভূতি নিয়ে ফিরবো, এটাই আশা রাখছি। আজ যেমন সকাল 6টা নাগাদ আমরা ইসকনে চলে এসেছি, যেটা আমাদের আগের ব্লগে আপনারা দেখেছেন। হ্যাঁ, আসার পর যে আমরা এই সমস্ত গীতা ভবনের যে ছবিগুলো আমরা শেয়ার করেছিলাম, সেগুলো আপনারা তো দেখেছেনই। সেই সকাল থেকে অনেক দৌড়েছি, কিন্তু এই যে দৌড়ানো, এই যে জার্নিটা কিন্তু কখনো জার্নি বলে মনে হয়নি। সারা রাত কোনো ঘুম নেই, তারপরেও এই দুটা চোখের মধ্যে ঘুমের একটা হয়তো ছাপ রয়েছে, কিন্তু ভেতর থেকে ঘুমের কোনো রকম ভাবনা বা কোনো রকম একটা আগ্রহ যে এখন ঘুমিয়ে পড়বো, সেরকম কিছু ব্যাপার এখনো পর্যন্ত যাচ্ছে না। হ্যাঁ, সত্যি ঘুম লাগছে, চোখে ঘুম রয়েছে, ইচ্ছে করছে এখনই শুয়ে পড়লে ব্যাস হয়ে গেল। সেটা আমার একার নয়, আমরা এখানে 50-52 জন আমরা এসেছি। সেই 50-52 জনের প্রত্যেকেরই তাই। আমি সংখ্যাটা ঠিক বলতে পারছি না 50-52 জন এই জন্যই, কারণ সেখানে একটা 2 জন এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, ওনারা হয়তো কাল সকালে এসে পৌঁছবেন। তাদেরকেও এখানে আমাদের সাথে অ্যাড করে দিলাম আর কি আজকের এই মুহূর্তটার মধ্যেও। তাই 50-52 জন বলি আমি সেটাকে গণনার মধ্যে রাখছি। চলুন যাই, ঘুরে আসি, দেখি এই 6 কিলোমিটার 8 কিলোমিটার অঞ্চলের মধ্যে কি আমরা আর দেখতে পাচ্ছি, কি শুনতে পাচ্ছি, কি ভাবনায় ভাবিত হতে পারছি, সেই ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন এগোই। তো চলুন তাহলে আমরা যাচ্ছি আমাদের ভ্রমণের দ্বিতীয় পর্ব। মায়াপুরের ইসকনে বর্তমানে আছি, এরপরে আরো আপডেট আপনাদের কাছে আসবে, সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। বর্তমানে আমরা এসে পৌঁছে গেছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর এই জন্মস্থানে প্রবেশ দ্বারটা একবার দেখুন, এত সুন্দরভাবে বানানো হয়েছে এবং তারই সাথে ভেতরে সমস্ত ভক্তবৃন্দরা আছেন এবং আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চলুন দেখি কি আপনাদের সাথে দেখানো যায়।
এই সেই মন্দির। আমরা দেখছি সেই মন্দির শ্রীল সখীচরণ দাস বাবাজি মহারাজের সমাধি স্থান। এখন ভেতরে সোজাই তো যেতে হবে বোধহয়। না, সোজা না, আমরা মন্দিরেই প্রবেশ করবো এখন। এই সামান্য ঘি বা হাতে হ্যাঁ, আমরা সেই মন্দিরে প্রবেশ করব। আচ্ছা, এখান দিয়েই মন্দির। মন্দিরে হয়তো প্রচুর ভক্ত বৃন্দ আছে। মন্দিরে হয়তো আমরা দেখাতে পারবো না, এই পুরোপুরি ব্লগটা দেখাতে পারবো না। আমরা জানি শ্রী চৈতন্য মহাপ্রভুর আরেক নাম বা ডাক নাম ছিল নিমাই। তার কারণ কথিত আছে যে তার জন্ম নাকি হয়েছিল একটি নিম গাছের তলে, আর ধারণা করা হয় যে এই সেই নিম গাছটি, যে নিম গাছের নিচেই জন্মেছিলেন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু। আমি তাই চেষ্টা করলাম আপনাদের দর্শন করানো। এখানে দেখতে পাচ্ছি ঠাকুর শ্রী ভক্তি বিনোদ স্মৃতি মন্দির। চলুন দেখি, এর ভেতরে মন্দির আছে যেটা আমরা দর্শন করতে পারবো। এই সেই মন্দির। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি অন্য তীর্থক্ষেত্র ভ্রমণের পথে। আমি কিন্তু র্যান্ডামলি ভিডিও করছি, আমি ওরকম কোনো স্ক্রিপ্ট নিয়ে আসিনি বা ভাবছি না কিছু। আমি জাস্ট র্যান্ডামলি ভিডিও করছি এবং মাসিরা এখানে আছে, মা আছে সামনে, যাকে দেখতে পাচ্ছেন আমার মা, মামা, মাসিরা সবাই আসবে। আমি এভাবেই ভিডিও করছি এবং আপনারা এইভাবেই উপভোগ করুন। তো মহাপ্রভুর এই জন্মস্থান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি তার মাসির বাড়ি। এখান থেকে মিনিট 4 থেকে 5 মিনিটের রাস্তা। চলুন ওখানে গিয়ে আমরা দেখি মহাপ্রভুর মাসির বাড়ি। हरे कृष्णा 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 हरे हरे, हरे कृष्णा চলে আসলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি এবং এখান থেকে আমাদের একদম 3 নম্বর গেট দিয়ে বেরোতে হবে। আর আমাদের জুতোগুলো সব রাখা হয়ে গেছে টোটোতেই, সেখান থেকেই আমরা আবার 3 নম্বর গেট থেকে আমরা আবার কালেক্ট করে নেব। চলুন তাহলে আমরা দর্শন করে নিই শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। केशवा माधवा हे कृष्ण मधुसूदना, केशवा माधवा हे कृष्ण मधुसूदना, केशवा माधवा। আমরা ভক্তি ভবনে এসে উপস্থিত হলাম এবং এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এই মাসির বাড়িতে আমরা দেখি কতটা কি আমরা দেখাতে পারি আপনাদের বুঝতে পারছি না। প্রায় সময় তো আমরা আটকে পড়ছি কেবলমাত্র প্রহিবিটেড এরিয়া এরকম দেখি। সিসিটিভির আন্ডারে আছে, সিসিটিভি ক্যামেরার আন্ডারে আছি আমরা এখন। তবু দেখি যতটা পারছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আসলে কি আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা যেই আনন্দটা উপভোগ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর কিছুই না। অবশ্যই তাই তো। আসুন চলুন দেখি কি করা যায়। এখানেও যদি সেই সেম প্রহিবিটেড থাকে তাহলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো না মন্দিরের শুনে আসি। চলুন একবার আসুন আমরা মন্দিরে প্রবেশ করি।
আমরা এসে পৌঁছেছি শ্রীল প্রভুপাদের সমাধি মন্দিরে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির এটি। আমাদের চলুন একটা কাজ করি, আমরা প্রভুর কাছ থেকে কিছু জেনে নিই। হ্যাঁ অবশ্যই। এই মন্দিরের যে মাহাত্ম্য রয়েছে সেই মাহাত্ম্যটা আমরা প্রভুর কাছ থেকে জানি। প্রভু, আমরা এই মন্দিরের একটু মাহাত্ম্যটা জানতে চাইছি। প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সিধাম মায়াপুরে আকর মঠরা শ্রী চৈতন্য মঠ তিনি স্থাপন করেছিলেন এবং ভারতে বিভিন্ন প্রদেশে বহির্ভারতে মঠরাজির শাখারূপে গৌড়ীয় মঠ তিনি স্থাপন করেছিলেন। তিনি 64টা মঠ তিনি স্থাপন করেছিলেন। জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, এটা হচ্ছে তার সমাধি মন্দির। জয় জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। মন্দির প্রভুর করে আমাদের আমরা এখন দেখাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির দর্শন করছি। এবং আপনারা যারা এসে হচ্ছে নাকি লাইভ হচ্ছে, আপনারা যারা লাইনে আছেন সকলে দর্শন করুন। এবং আমাদের সমস্ত আলিপুরদুয়ারের ভক্ত যারা আসছেন সকলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির দর্শন করছেন। সকলে বলো জয় জয় শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সমাধি মন্দির কি, গৌর প্রেমানন্দে। আচ্ছা, এখানে বোধহয় একটি পুকুরের মতন আছে, এটি আমরা একবার দেখে নিই। বিরাট বড় শ্রী শ্যামকুণ্ড। শ্রী শ্যামকুণ্ডের জল মাথায় নিয়ে এই কথাটা এখানে বলা আছে। এবং তাহলে আমরা এই জল ছুঁয়ে নিই। আমরা এখন শ্যামকুণ্ড দর্শনে চলেছি, আসুন শ্যামকুণ্ড দর্শন করি। এবং শ্যামকুণ্ডের জল মাথায় নেই, হ্যাঁ অবশ্যই সেটা তো নেবই। আর শ্যামকুণ্ডকে যারা পাহারা দিয়ে চলেছে সেই সৈনিকদেরকে একটু দেখি এই কিছু যে পাওয়া যায় কিনা। এই যে দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। নে। আচ্ছা, বিস্কুট দেওয়ার ব্যাপারটা আছে। আমরা শ্যামকুণ্ড দর্শন করলাম। দেখি পাশাপাশি রাধাকুণ্ড আমরা পাই কিনা। আমরা ধীরে ধীরে যাচ্ছি এখন রাধাকুণ্ডের দিকে, এবং আরো কিছু মন্দির আমরা কভার করব। চলুন, অনেকটা বড় এরিয়া মহাপ্রভুর মাসির বাড়ি। আচ্ছা, আমরা এই রাধাকুণ্ডে এসে পৌঁছে গেছি। রাধাকুণ্ডে স্পর্শ করি, পাশাপাশি এই জল কিছুটা আমরা মাথায় নিয়ে নিই। এবার আমরা গিরি গোবর্ধন তা প্রদক্ষিণ করব, পরিক্রমা করব। দর্শন তো অবশ্যই তার সাথে সাথে হবে। চলুন আমরা এবার গিরি গোবর্ধন প্রদক্ষিণ করি এবং দর্শন করি। চারবার বলবা, তোমার নাম গোত্র বলবা, তুমি কারো নামে যাও, কার নাম ফ্যামিলি নাম দেবা।
4 বার ঘুরবা তারপর দেখবা। এটা গেল আর কি বলবো। 10 টাকা দাও। এই গিরি গোবর্ধন আমরা যে প্রদক্ষিণ করব তার একটা রেওয়াজ এখানে রয়েছে। ফুল এবং তুলসী পাতার মালা সেটা প্রদান করা, এটা যেন একটা এখানকার রেওয়াজ, বা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে এখানে কিন্তু আমরা সমর্পণ করছি। আসুন আমরা প্রদক্ষিণ করি। হরে কৃষ্ণ। হরিনাম মহামন্ত্র, এই মহামন্ত্র মুখে উচ্চারণ করেই এই গিরি গোবর্ধন সেটা গিরিরাজকে প্রদক্ষিণ করার একটা রেওয়াজ রয়েছে। এতে সকল পাপ মুক্তি তথা ঈশ্বর চরণ লাভ, এটা আমাদের বিশ্বাস। সেই বিশ্বাসের উপরেই, বিশ্বাসের পাখায় ভর করেই কিন্তু আমরা এগিয়ে চলেছি। এবং যদি আমাদের ঈশ্বরের প্রতি সামান্যতম ভক্তি থাকে তাহলে সেই বিশ্বাস কখনোই খণ্ডন হবে না। হরে কৃষ্ণ। এভাবেই গিরি গোবর্ধন আমরা পরিক্রমা করতে করতে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি আরও দুটো মন্দিরের দর্শনে। কিন্তু সেই দুটো মন্দিরে এই ক্যামেরা নিয়ে যাওয়া বারণ ছিল এবং সেখানে রীতিমতন বলা ছিল যে ভিডিও শ্যুট করা যাবে না, যার জন্য আমরা সেই মন্দির দুটো ক্যাপচার করতে পারিনি। এবং সেখান থেকে আমরা ফিরে আসার পথে আরেকটি আমরা মন্দিরে যাই এবং সেটি একটি সমাধিস্থল। এই সমাধিস্থলটি চাঁদকাজী নামক একজন মুসলিম ব্যক্তির, যিনি সেই সময় চৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধে থাকলেও পরবর্তীতে তার সান্নিধ্যে চলে আসেন এবং এখানেই তিনি সমাধিস্থ হন। এবং যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছটি মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নিজে সেটিকে রোপণ করেছিলেন। আর এটি ছিল আমাদের দ্বিতীয় দিনের পরিক্রমার সর্বশেষ স্থান, যেখান থেকে আমরা তারপর মন্দিরে চলে যাই। এই ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে এর তৃতীয় পর্বে।